আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকে আমি হেডেক নিয়ে কথা বলবো। মাথা ব্যথা, এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অনেক স্পেশালিস্ট মাথা ব্যথা চিকিৎসা করবেন। জেনারেল প্র্যাকটিশনারদের কাছেই সবচেয়ে বেশি রুগী আসবে, তারপরে নিউরো ফিজিশিয়ানরা, জেনারেল ফিজিশিয়ানরা, নিউরোসার্জনরা এবং পেডিট্রিশিয়ানরা, অপথলমোলজিস্টরা, ডেন্টাল সার্জনরা, নাক কান গলার ডাক্তাররা, সবাই। আমি আজকে আমাদের হেডেক ইন ইএনটি প্র্যাকটিস, নাক কান গলায় যে সমস্ত রুগী আমাদের কাছে আসে এবং এসে মাথা ব্যথার কথা বলে, আমাদের প্রধান দায়িত্ব হলো যে হেডেকটা নাকের কারণে, গলার কারণে, কানের কারণে অথবা অবভিয়াস যে সমস্ত হেড এন্ড নেকের ডিজিজ আমরা ট্রিট করে থাকি ফ্যারিংসের কারণে হচ্ছে না, এটাকে আইডেন্টিফাই করা, হলে ওটা চিকিৎসা করে দেয়া। আর যদি না হয়, যে সমস্ত ডিজিজ ভেরি কমন, বয়স এবং তার অবস্থার উপরে আমরা কতগুলো হেডেক ফ্রিকুয়েন্টলি দেখতে পাই। তার মধ্যে মাইগ্রেন একটা, নিউরালজিয়াস অফ হুইচ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া, টেম্পোরাল আর্টারাইটিস। আমরা এরকম কয়েকটা ডিজিজ নিয়ে একটু আলোচনা করব যেগুলা সাধারণভাবে জানা দরকার। মাইগ্রেন নিয়ে আমাদের বেশি আলোচনা হবে। যখন রুগী আসবে তখন ওটার চিকিৎসা আমাদেরকে দিতে হবে। হেডেকের এবং হেডেক ডিসঅর্ডারের ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন বিরাট, কয়েক পৃষ্ঠা নয় বা রাদার ভলিউম। যে মাথা ব্যথার যে কারণ সব যদি আমরা একসাথে একত্র করি, কাজেই আমরা কিন্তু ওরকম ডিটেলস হেডেকের ব্যাপারে আমরা খুব বেশি চিন্তা করব না। আমি আমাদের নাক কান গলার যে সমস্ত হেডেক, কারণ মানুষ অন্যান্য কারণে অন্য স্পেশালিস্টের কাছে যাবে, আমাদের কাছে যখন আসবে বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যখন যাবে, তখন নাক কান গলা সম্পর্কিত 2-3টা প্রশ্ন যেগুলো দরকার হয় এগুলো করে অন্যগুলোর সম্পর্কে ওনারা আলোকপাত করবেন। যে সমস্ত স্ট্রাকচারের ইনভলভমেন্টের কারণে হেডেক হয়ে থাকে, টিস্যু কভারিং দি ক্রেনিয়াম, এই যে স্কাল্প, যেটা এখানে ব্লাড ভেসেলস আছে, নার্ভস আছে, এগুলা ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে, এক্সট্রা ক্রেনিয়ালের পরে ইন্টারক্রেনিয়াল, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, প্যাকিমেনিনজেস এন্ড লেপ্টোমেনিনজেস। ব্লাড ভেসেলস ইনসাইড, নিউরো ট্রান্সমিটার্স, কেমিক্যাল মিডিয়েটার্স এবং রিসেপ্টার্স, এগুলো ইনভলভ হয়। প্রেশার ইনসাইড দি ক্রেনিয়াল ক্যাভিটি, এই সমস্ত জিনিসের সাথে আমাদের মাথা ব্যথার ইনভলভমেন্ট থাকে। কাজেই বাহিরের দিকে স্কাল্পের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে তার মধ্যে মেইনলি ব্লাড ভেসেল এবং নার্ভস, ইন্টারক্রেনিয়ালের মধ্যেও যে ব্লাড ভেসেল, ডুরা, পায়া, মিডিয়েটর, রিসিপ্টর, এগুলোর কথা খেয়াল করে পেশেন্টকে জাজ করতে হবে এবং বের করে নিতে হবে যে কোথা থেকে হলো। ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারক্রেনিয়াল এবং এক্সট্রাক্রেনিয়াল বললাম। অটোজেনিক, কানের কারণে, কানে পুজ পড়ে কিনা, কানের মধ্যে টিউমার হলো কিনা, কানের মধ্যে থেকে পানি আসে কিনা, এগুলোর সাথে কানে ব্যথা। কানটা যেহেতু মাথার মধ্যে, সেই জন্য মাথা ব্যথা হবেই। নাকটাও মাথার মধ্যে, সামনের দিকে, কাজেই রাইনোলজিক হেডেক, স্পেশালি সাইনাস হেডেক। আমরা নোজ এবং প্যারানাইজাল সাইনাসের অনেক ডিজিজ নিয়ে আলাপ আলোচনা করেছি। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, সাইনোসাইটিস, এই রিলেটেড কোনো টিউমার, কোনো কারণ ওখানে যদি থাকে, এগুলা করে থাকে। ফ্যারিঞ্জিও ল্যারিঞ্জিয়াল, ল্যারিঙ্গোফ্যারিংসের কোনো ডিজিজ হলে এগুলোর জন্য হেডেক হয়। রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, এক্সপান্ডিং টিউমার অথবা অ্যাবসেস কানের ভিতরে, মাথার ভিতরে, ব্রেইনের ভিতরে। ইনফ্লামেশনস, মেনিনজেসের কথা বললাম, ব্রেইনেও ইনফ্লামেশন হয়, সাইনাসেও ইনফ্লামেশন হয়। ব্লাড ভেসেলস, ভেইনের মধ্যে অবস্ট্রাকশন হলে, সিএসএফ এর পরিমাণ বেড়ে গেলে, ব্লকেজ অফ সিএসএফ ফ্লো যদি হয়, সিএসএফ এর একটা নির্দিষ্ট সার্কুলেটরি সিস্টেম আছে যে সাবঅ্যারাকনয়েড স্পেস থেকে অ্যারাকনয়েড বিলি এবং গ্রানুলেশন দিয়ে
এগুলা সরাসরি চলে যায় ভেইনের মধ্যে, ইন্টারক্রেনিয়াল ভেনাস সাইনাসেসে। এই সিস্টেমগুলো মনে রাখতে হবে। সিএসএফ লিক হলেও আমরা জানি নাক থেকে কান থেকে কখনো কখনো সিএসএফ লিক হয়, সিএসএফ রাইনোরিয়া, সিএসএফ অটোরিয়া, এই সমস্ত ক্ষেত্রে সিস্টেমিক হাইপারটেনশন, আর্টেরিয়াল হাইপারটেনশন বা ব্লাড ভেসেলের মিডল সাইজ ব্লাড ভেসেল আরো অনেক ডিজিজ। মেনিনজাইটিসের হেডেক, এটা নিয়ে আমরা মেনিনজাইটিস নিয়ে আলাপ করেছি কান পড়ানোর সময়, অটোজেনিক মেনিনজাইটিস, পেডিট্রিশিয়ানরা বাচ্চাদের মেনিনজাইটিস, এগুলা ইন্টারক্রেনিয়াল অ্যানিউরিজম রাপচার করলে তো একদম স্ট্রোকে হয়ে যায়, এবং বড় হইতে হইতে এক্সপান্ডিং অ্যানিউরিজম হলে হেডেক হয়। মাইগ্রেন একটা পিকুলিয়ার টাইপ অফ ডিজিজ, আমরা এটা নিয়ে একটু আলাপ করব। হেড নেকের মাসেল পেইন, এগুলো টেনশনের জন্য হয়, বা কোনো স্ট্রেসিং এর জন্য। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, বনি চেঞ্জ, টেম্পোরাল আর্টারাইটিস নিয়ে অল্প একটু কথা বলবো। টেনশন, হেডেক, সাইকিয়াট্রিস্টরা পড়াবেন, আপনাদেরকে বলবেন। অ্যাংজাইটি, টেনশন, ব্লাড প্রেশার, এগুলা সবারই আছে। যারা এটা ম্যানেজ করতে পারে না তাদেরই হেডেক হয়, যারা জিনিসটা ম্যানেজ করতে পারে তাদের এগুলো চলে যায়। নিউরালজিয়া, সফিস ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া, একদম নার্ভের সাথে রিলেটেড। অ্যাটিফিক্যাল ফেশিয়াল পেইন, স্লডার্স নিউরালজিয়া, ভিডিও নিউরালজিয়া, অ্যাটিফিক্যাল ফেশিয়াল পেইন কোনো স্ট্রাকচারের সাথে, কোনো গ্রুপের সাথে কোনোভাবেই মিলে না, এরকম কিছু ফেশিয়াল পেইন থাকে, আনডিফারেন্সিয়েটেড ফেশিয়াল পেইন। এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে গ্রুপ করা যায়, কিভাবে ডায়াগনোসিস করা যায়। ক্লাস্টার হেডেক একটা কথা অনেক সময় শোনা যায়, এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া হোক বা মাইগ্রেনে হোক বা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া হোক, একটা অ্যাটাক থেকে আরেকটা অ্যাটাকের ইন্টারভ্যাল যখন কাছাকাছি চলে আসে, এত কাছাকাছি চলে আসে যে একটার সাথে আরেকটা প্রায় মিলেই যায়। এই সবগুলো হেডেকের কথা যেগুলো বললাম, ম্যাক্সিমাম হেডেকে কিন্তু পিরিয়ডিক হেডেক, কিছুদিন পর 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 ঘুরে ঘুরে আসে। তার মধ্যে যখন এগুলো ক্লাস্টার্ড হয়ে যায়, এটা ক্লাস্টার হেডেক। মাইগ্রেন নিয়ে অল্প একটু কথা বলা দরকার। আমি মনে হয় মাইগ্রেন, চোখের ডাক্তারও মাইগ্রেন ডায়াগনোসিস করেন, চিকিৎসা দেন, নিউরোফিজিশিয়ানরা, মেডিসিনের ডাক্তাররা, অন্যান্য সব ডিসিপ্লিনের ডাক্তাররা, ইভেন অবস্টেট্রিশিয়ানরা, গাইনোকোলজিস্ট, ওনাদের কাছে অনেকেই মাইগ্রেন নিয়ে যায়, এবং ওনারা একটা মাইগ্রেন ডায়াগনোসিস করা, ট্রিটমেন্ট করা একটা সিম্পল আর্ট। এই আর্টের মধ্যে ডায়াগনোসিস করা মানে হলো যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলা, এগুলো বাদ দেয়া। নাকে অন্য কোনো রোগ নাই, চোখে অন্য কোনো রোগ নাই, ব্রেনের ভিতরে অন্য কোনো রোগ নাই, এইটার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা মাইগ্রেন, এটা হলো ডায়াগনোসিস। টেকিং হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড এক্সক্লুডিং আদার ডিজিজেস। এটা একটা পিরিয়ডিক হেডেক, কিছুদিন পর পর আসে। ডায়াগনোসিসটা হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করাটা আমরা আলাপ করব, যে এটা একটা পিরিয়ডিক হেডেক যেখানে রিকারেন্ট এটা আসে। হেডেক ইউজুয়ালি, মাইগ্রেনের একটা ক্যারেক্টার হলো হাফ অফ দ্য হেড ইজ এফেক্টেড, গ্রাজুয়ালি ইট ক্রসেস দ্য মিড লাইন অ্যান্ড ইনভলভস দ্য হোল অফ দ্য হেড। এটার আগে অরা থাকে, নজিয়া থাকে, ভমিটিং থাকে, লাইট সেন্সিটিভিটি থাকে, সাউন্ড সেন্সিটিভিটি থাকে, স্মেল সেন্সিটিভিটি থাকে, ইভেন ভালো করে খিদা লাগলেও এটা হয়। কখনো কখনো এটা প্রিসিডেড বাই প্রিমেনস্ট্রাল অ্যাটাকস, যে মেনস্ট্রুয়েশনের আগে আগেই এভরি সাইকেলেই এরকম মেয়েদের এটা অনেক সময় হতে দেখা যায়। যখন মাথা ব্যথা খুব প্রকট হয়, একটা খুব সুন্দর ছবি দেয়া দিয়েছে ওরা, যেটা আমি এখানে দিলাম। এটার মানে হলো যে ফেসের মধ্যে জীবন আছে, লাইট আছে, কিন্তু চতুর্দিকটা অন্ধকার, মারাত্মক একটা ডিসকমফোর্ট, ইজ এ সিভিয়ার মাইগ্রেনাস হেডেকের এরকম অবস্থা হয় যারা মাইগ্রেনে ভোগে। কারণ কেউ জানে না, জেনেটিক হতে পারে, ফ্যামিলিয়াল হতে পারে, হরমোন প্লেজ এ ইম্পর্টেন্ট রুল। এবং এতে দেখা গেছে যে পুবার্টির আগে ছেলেরা বেশি এফেক্টেড হয়, আবার পুবার্টির পর থেকে মেয়েরা 2 to 3 টাইমস বেশি মহিলারা এফেক্টেড হয়। প্রেগনেন্সিতে এবং আফটার মেনোপজ এটা চলে যায়। কাজেই এটা হরমোনের সাথে রিলেটেড। আমরা পেশেন্টকে বলি যে এটা যৌবনের সাথে সম্পর্ক, যৌবন চলে গেলে, যৌবনে ভাটা পড়ে গেলে মাইগ্রেনও চলে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্লাড ভেসেলকে স্ট্রেস করে, এবং এই পেইন গুলো তো নার্ভের মাধ্যমে যায়, নার্ভস এন্ড ভেসেলস এর। ক্লাসিফিকেশন জাস্ট একাডেমিক ইন্টারেস্ট, মাইগ্রেন উইথাউট অরা অথবা কমন মাইগ্রেন,
যেখানে মাইগ্রেন আসার আগে বোঝা যায় না যেগুলো, এগুলোকে কমন মাইগ্রেন বলে। এগুলোর পরিমাণ অনেক বেশি, মোস্ট 85 না মানে 10 to 15% হলো ক্লাসিক্যাল মাইগ্রেন, আর 85 to 90% হলো কমন মাইগ্রেন। আমরা কিন্তু কমন মাইগ্রেনই বেশি দেখে থাকি। কারণ ক্লাসিক্যাল মাইগ্রেন অনেক পেশেন্ট বলে যে আমার কাছে একটু কেমন জানি সবকিছুই লাইট চকচক করছে, মাথা ঘোরাচ্ছে, একটা চকচক করে, একটা অসুবিধা হয়। এবং এটা একটা প্রোড্রোমাল সিনড্রোম আমরা বলি, মাথা ব্যথা আসার আগে অরা বা তার সাথে রিলেটেড যে কেমন কেমন লাগছে, অস্বস্তি লাগছে, মাথাটা ভারী হয়ে আসতেছে, বমি বমি লাগছে, খিদা লাগছে, তারপরে কানে শো শো করছে বা লাইট সহ্য করতে পারছি না, এগুলা সাধারণত প্রোড্রোম হয় এবং অরা আসে। হ্যাঁ, ওরা জাস্ট মাথা ব্যথার আগে আসে, এবং হেডেকটা হলো সিভিয়ার পেইন, অল্প অল্প করে বাড়তে বাড়তে অনেক সিভিয়ার হেডেক হয়, এবং হেডেকটা চলেও যায় মেবি ফিউ আওয়ার্স, সাধারণত 3 দিনের বেশি থাকে না। যদি এর চেয়ে বেশি থাকে, ওই যে আমরা বললাম ক্লাস্টার হেডেক, বা 2টা ক্লাস্টার হয়ে গেছে বা 3টা ক্লাস্টার হয়ে গেছে, 8-10 দিনও ব্যথা যাচ্ছে না, ব্যথা কিন্তু অটোমেটিক্যালি চলে যায়, ওষুধ খেলেও যায়, না খেলেও যায়। এটা এরকম একটা ডিজিজ। পোস্টড্রোম মানে মাথা ব্যথা চলে যাওয়ার পরেও একটা পিরিয়ড, মাইগ্রেনাস অ্যাটাকের পরে একটা অস্বস্তি, একটা দুর্বল, একটা উইকনেস একটু থেকে কয়েক ঘন্টা থেকে কারো কারো একদিনও থেকে এরপর এটা চলে যায়। এগুলোকে আমরা ক্যারেক্টারিস্টিক্যালি মাইগ্রেন। ওরার সময় সবকিছুই যেন ঝলসে যায়, একটা চকচক করছে, ঝলসে যাওয়া, এরকম একটা ভাব, যেদিকে তাকায় মনে হয় যেন বিজলির মতো চমকাচ্ছে, এরকম একটা ভাব। এটাকে আমরা অরা হিসেবে ডিসক্রাইব করতে পারি। নর্মাল জিনিস, বাট দেখতে একদম চোখে এই সর্ষে ফুল দেখার মতো, বা এটা এরকম অরার একটা ছবি। প্যাথোফিজিওলজি কেউ আসলে জানে না যে কেন এটা হয়, কিন্তু কেউ বলে এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কেউ বলে নিউরোভাস্কুলার ডিসঅর্ডার, কেউ বলে সেরিব্রাল কর্টিক্যাল ডিসঅর্ডার, কেউ বলে ট্রাইজেমিনাল নিউক্লিয়ার, যেহেতু এই এরিয়ার সবগুলা এরিয়াকে সেন্সরি সাপ্লাই করে এখান থেকে পুরোটা, কাজে এটা ওই সেন্সরি নিউক্লিয়াস ট্রাইজেমিনালের অথবা ব্রেইন স্টেম থেকে এটা এদিকে আসে। বিভিন্ন রকমের ওপিনিয়ন আছে, কোনো কিছুই আসলে ঠিক না। ডায়াগনোসিস করতে হবে বেসড অন সিমটমস এন্ড সাইন্স। এই সিমটম এবং সাইনের উপরে পেশেন্টের আগে নসিয়া হচ্ছে কিনা, আগে থেকে বুঝতে পারছে কিনা, ব্যথাটা গ্রাজুয়ালি উঠে কিনা, উঠলে অনেক হয় কিনা, এবং যখন উঠে তখন বমি বমি হয় কিনা, কখনো বমিও হয়ে যায় কিনা, এবং বমি হয়ে গেলে পেইনটা রিলিভ করে কিনা, মেনস্ট্রুয়েশনের আগে আসে কিনা, খিদের সাথে রিলেটেড কিনা, কারো কারো দেখা যায় যে জার্নির সাথে রিলেটেড, যে মোবাইলিটির সাথে রিলেটেড, মানুষ যখন মুভ করে, জার্নি করে, বাসে উঠে, ট্রাকে উঠে কোথাও যাবে, এরকম সিচুয়েশনে এটা হয়। হিস্ট্রিতে এই জিনিসগুলা, কেউ একটু ব্যাড স্মেল পায়, কেউ চোখে শস্য বলতে যে দেখালাম, এরকম এগুলা সিমটম। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে কিছু পাওয়া গেল না, কিন্তু একটা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম দেখা গেলে, একটা সাইনাস ইনফেকশন দেখা গেলে, বা চোখে কোনো সিমটম, চোখে কম দেখলে যে হেডেক হয়, ওগুলোর সাথে রিলেটেড, বাট ট্রিগার্স মাইগ্রেন। ওগুলো হলো ট্রিগারিং ফ্যাক্টর ফর মাইগ্রেন, কখনো কখনো এরকম হয়। ট্রিটমেন্ট আমরা করব কি করে? ডায়াগনোসিস তো করবো এক্সক্লুশনে, আমরা সাইনাস কিভাবে ডিজিজ দেখবো, অন্যান্য সবকিছুই আমরা পার হয়ে আসছি। এখন আমরা বলবো যে আমরা ওষুধ দেব কি। যেমন ওষুধের জন্য দুটো জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। একটা হলো যে প্রিভেনশন, মাইগ্রেনাস অ্যাটাকটা যেন আর না আসে। অ্যাবর্টিং অ্যান অ্যাটাক আসলে এরপরে এটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। প্রথম হলো প্রিভেনশন, ফিজোটিফেন, টপিরামাইড, সোডিয়াম ভ্যালফোরেট, প্রোপ্রানোলল, মেটোপ্রোপ্রানোলল, এগুলো তো বিটা ব্লকার, আর উপরের গুলা ওই যে মাথার চৌদিকে ব্লাড ভেসেলের রিসেপ্টর ব্লকার। এগুলা খুব উপকারী, কিন্তু অনেক দিন ব্যবহার করতে হয়, তাহলে পরবর্তী অ্যাটাকটা কম হয়। বাচ্চাদের ক্ষেত্রে প্রোপ্রানোলল, টপিরামিন, এগুলা খুব, স্পেশালি প্রোপ্রানোলল আমরা দেখেছি খুব বেশি ভালো কাজ করে। এই ওষুধগুলা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি, কিন্তু তারপরেও আসে। প্রিভেন্ট করার মানে একদম আসবে না তা না। হোয়াট উই হ্যাভ অবজার্ভড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন দ্য ট্রিটমেন্ট প্রোটোকল, যে গ্যাপটা বেড়ে যায়, একবারের সাথে আরেকটা ইন্টারভেলটা বাড়ে, অ্যাটাকটা সিভিয়ারিটি কমে যায়।
এবং মাইগ্রেনের রোগীকে প্রথমে ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার যে আপনার এই পেশেন্ট, আপনি পেশেন্ট হিসেবে আমার কাছে আসছেন এই নিয়ে, মাইগ্রেন কখনোই কারো ভালো হয় না, এটা হরমোনের সাথে রিলেটেড, আপনার মেনোপজ হওয়া পর্যন্ত এটা থাকবে, পুরুষদেরকেও বলতে হবে বয়স হওয়া পর্যন্ত থাকবে, এবং এটা পিরিয়ডিক্যালি আসবে, আপনাকে কন্ট্রোল করতে শিখতে হবে আগে থেকে, ওষুধ খেয়ে যাতে না উঠে। আর সেই ওষুধটা খাইলে প্রিভেন্টিভ ওষুধ যেটা ফিজিওটিপিয়ান হোক, টোপ্রামিন হোক, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, প্রপ্রানোল হোক, খেলে দেখা যাবে যে ইন্টারভেলটা লঙ্গার হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আর এক সময় আর আসে না। আমরা বলি যে মাইগ্রেনকে ট্রিটমেন্ট করা মেহমানের সাথে দুর্ব্যবহার করার মতো। কিরকম? আজকে যদি আপনার মেহমান আপনাকে খবর দিল যে আমি আসতেছি, আর আপনি আসার আগেই যদি তাকে বলেন যে আমি কিন্তু বাড়িতে নাই, আপনাকে আসলে দেখা হবে না, আরো একদিন যদি বলেন যে আমি অনেক দূরে আছি, ওরকম, আই মিন ওইভাবে ইয়ে করা না, ডিলিংটা এরকম করা, যে তখন দেখা যায় যে এর পরের বারে মেহমান কিন্তু দেরি করে আসে। মাইগ্রেনও এরকম করে ইন্টারভ্যাল বাড়াতে থাকে, এক সময় দেখা যায় 3 মাসে, 6 মাসে, বছরে একবার মাইগ্রেন হলে আমরা এই হেডেক সবাই অ্যাকসেপ্ট করি। এটা হলো যে প্রিভেনশন। কিউরের জন্য, অ্যাটাক কন্ট্রোল করার জন্য সবচেয়ে ভালো ওষুধ এখন যেগুলো আসছে সেগুলোর মধ্যে হলো আমাদের টলফেনামিক অ্যাসিড, তারপরে ট্রিপটানস, সুমাট্রিপটান, রিজাট্রিপটান, এই সমস্ত অনেক ওষুধ আছে যেগুলা খেতে হয় কখন? মাথা ব্যথা আসবে মনে হলে, মাথা ব্যথা উঠার আগে। মাথা ব্যথা উঠলে খেলে আর অতটা ভালো কাজ করে না, কিন্তু মাথা ব্যথা উঠলে তখন মাথা ব্যথার ওষুধ খেতে হবে, লাইক আমরা যেগুলা দিয়ে থাকি অ্যানালজেসিক্স, হ্যাঁ, 2টা প্যারাসিটামল খাইলে বা একটা প্যারাসিটামল খাইলে, অথবা অন্য কোনো যে কোনো অ্যানালজেসিক, যদি ডেক্লোফেনিক হোক, আর যে কোনো অ্যানালজেসিক খেলেই কমে যাবে। কিন্তু যদি প্রিভেন্ট করতে হয় তাহলে ওগুলো, আর এগুলো হলো যখন স্পেসিফিক ড্রাগ ফর মাইগ্রেন, ট্রিপটানস অ্যান্ড টলফেনামিক অ্যাসিড। আগে আর্গমেট্রিন ব্যবহার করা হতো, আর্গোটামিন, এদের আবার হাতের মধ্যে পায়ের মধ্যে ভাস্কুলার ডিজিজ হতো বলে আমরা এগুলো এখন বাদ দিয়ে দিছি, বার্জাস ডিজিজ হতো। বটুলিনোটক্সিন, টপিরামেট, এই সমস্ত ওষুধ এখনো ইউজ শুরু হয়েছে এবং ভালো কাজ করে। কাজেই মাইগ্রেনের রোগীর সাথে যেই ডিলিংটা হওয়া দরকার, কাউন্সেলিংটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি কাউন্সেলিং করা? আপনার মাথা ব্যথা কিন্তু যাচ্ছে না, আপনার মাথা ব্যথা কিছুদিন পর পর আসবে। এই মাথা ব্যথার সাথে মানুষের যে কনসার্নটা, পরীক্ষা করে দেখলাম যে আপনার অন্য কোনো রোগ নাই, অনেকেই ভিতরে ক্যান্সার আছে কিনা, টিউমার আছে কিনা, নানান কথা চিন্তা করে। এগুলা বুঝতে হবে যে না, আপনার এরকম কোনো রোগ নাই, আমরা সব পরীক্ষা করেছি, সাইনাসের এক্সরে করেছি, মাথা সিটি স্ক্যান করেছি, কানের টেস্ট করেছি, চোখের টেস্ট করিয়েছি ডাক্তারকে দিয়ে, এগুলোর মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা নেই, কাজে আপনার ডায়াগনোসিসে আসলাম মাইগ্রেন। আর মাইগ্রেন মানে আপনাকে এক কোর্স ওষুধ দিলাম, খেয়ে ভালো হয়ে গেলেন, নো। আপনাকে 3 মাস থেকে 6 মাস এই প্রিভেন্টিভ ওষুধ খেতে হবে, এবং এই ওষুধগুলা যেগুলা আমরা টলফেনামিক অ্যাসিড, ট্রিপটানস, এই সমস্ত ওষুধ আপনি 200 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম, পরিষ্কার বুঝিয়ে দিতে হবে যে মাথা ব্যথা আসার আগে খেতে হবে। সমস্ত মাইগ্রেনের পেশেন্টরা আগে থেকে বুঝতে পারেন যে মাথা ব্যথাটা আসবে। আমরা স্কুলের বাচ্চাদেরকে বলি যে তোমরা এই ওষুধ তোমাদের স্কুলের ব্যাগে রাখবা, এটা বাসায়ও থাকবে, এটা স্কুলেও থাকবে। এই টলফেনামিক অ্যাসিড বা ট্রিপটান খাওয়ার জন্য এগুলা পেইন কিলার, এগুলা ফর মাইগ্রেনাস পেইন কিলার, বাট এদের সাথে কোনো অ্যাসিডিটির বা ইয়ের কোনো সম্পর্ক নাই। কাজেই এগুলা খেতে হয়। পেশেন্টকে এশিওর করা যে আপনি এটা যেহেতু খারাপ রোগ না, আপনি রেগুলার আমার এই ওষুধগুলো খাবেন, আপনি ওষুধগুলো শিখে যান, এবং আমরা অনেক সময় 2টা-3টা লাইনের ওষুধ লিখে দিই যে আপনি হয়তো ফিজিওটিফেন খান, অথবা প্রপ্রানোল খান, অথবা ইভেন রিভোট্রিলও খুব ভালো কাজ করে, অ্যাংজাইটি কমায়। যে সমস্ত মানুষের সাথে অ্যাংজাইটি থাকে তাদেরকে অ্যাংজাইটির ওষুধও দিয়ে দিতে হয়। এগুলো হলো খুব ভালো ট্রিটমেন্ট, যে আপনার যখন দরকার হবে তখন আপনি খাবেন, আর এটা রেগুলার খাবেন কয়েক মাস। এরপরে আমি আর মাইগ্রেন সম্পর্কে কথা বলবো না, এটুকু দিয়ে মাইগ্রেনের কথা শেষ করলাম। আমাদেরকে যেতে হবে এরপরে নিউরালজিয়াতে। নিউরালজিয়া যেহেতু
ট্রাইজেমিনাল নার্ভ যেহেতু এখানে ট্রাইজেমিনাল নিউরালজিয়া আমাদের হেড নেক রিজিয়নের জন্য সেন্সরি নার্ভ সার্ভাইকাল 3, 4, 5, 6 থেকে শুরু করে পিছনের দিকটাতে কিছু কন্ট্রোল করলো 2, 3, 4, 5, 6 এর দিকে, কিন্তু নেকের দিকে। কিন্তু ট্রাইজেমিনাল নার্ভ আমাদের এই রিজিয়নটা চোখের উপর থেকে এই জায়গাটা অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, চোখ থেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ পর্যন্ত ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে নিচের দিকে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই তিনটা ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ দুই দিককে সিমেট্রিক্যালি অল সেন্সরি নার্ভ সাপ্লাই করে, যার কারণে ইভেন রিজিওনালও হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া কোনো ব্রাঞ্চে, অথবা টোটালিও হয় পুরা ডিস্ট্রিবিউশনে। এবং এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া টিপিক্যাল হতে পারে, অ্যাটিপিক্যাল হতে পারে, বাট এদের নেচারটা হলো ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। কাজে এই ফেসের দিকে হতে পারে, কানের দিকে হতে পারে, মাথার দিকে হতে পারে, এই যে ভাগ বললাম। এবং এদের অ্যাটাকটা হলো টিপিক্যালি সিভিয়ার সাডেন শক লাইক, ইলেকট্রিক শক লাইক পেইন, মনে হয় যেন ইলেকট্রিক কারেন্টের ধরছে এরকম করে পেইন, লাস্টিং ফর ফিউ সেকেন্ডস টু ফিউ মিনিটস। এটা নিউরালজিয়া, ট্রাইজেমিনাল নিউরালজিয়া কিন্তু কখনোই আওয়ার্স এবং ডেইজ ওয়েট করে না, থাকে না। হঠাৎ করে কারেন্টের থাকার মতো একবার দুইবার না, বারবার আসে এটা। আর অ্যাটিপিক্যাল যেটা, ওটাও আসে, কিন্তু সেখানেও ইলেকট্রিক শক লাইক লাগে, বাট একদম স্ট্যান্ডার্ড ওরকম না। এবং এই ট্রাইজেমিনাল নার্ভ এখানকার সবচেয়ে বড় নার্ভ, ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, ট্রাইজেমিনাল কেভে থাকে। আমরা বলি অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন। দাঁতটার থেকে শুরু করে এগুলোকে লোয়ার মার্জিন অফ গাম টিথকে ম্যান্ডিবুলার ডিভিশন সাপ্লাই করে। এখানে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কারণ আসলে কেউ জানে না। অনেক রকমের কথা হচ্ছে, অনেক রকমের থিওরি আসতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি যেটা অ্যাকসেপ্টেড টুডে, সেটা হলো ট্রাইজেমিনাল নার্ভের, পার্টিকুলারলি নার্ভ ট্রাঙ্কে অথবা এটা কোনো ব্রাঞ্চের পাশ দিয়ে যে ব্লাড ভেসেলগুলো যাচ্ছে, কোনোটা ব্লাড ভেসেলটা নার্ভের কন্ট্যাক্ট পেয়ে গেছে। কন্ট্যাক্ট পেয়ে যাওয়াতে একটা ব্লাড ভেসেলের ভিতর দিয়ে যেহেতু কন্টিনিউয়াসলি ব্লাড যাচ্ছে, এবং হেড নেক রিজনের ব্লাড ভেসেলগুলোর একটা, যেহেতু হেড নেকের মুভমেন্ট মোবাইলিটি অনেক বেশি, সেই জন্য অন্যান্য হাতে পায়ের ব্লাড ভেসেল যেমন লম্বা হয়ে প্রবাহিত হলো, হেড নেক রিজনের এগুলো কিন্তু অনেকগুলো ব্লাড ভেসেলই ওগুলো টর্সুয়াস, এরা টর্সুয়াসিটি এদের বেশি, অর্থাৎ এরা স্ক্রুর মতো একটু টর্সুয়াসিটি আছে। সে কারণে যখনই এরা এই ব্লাড ভেসেলের কন্ট্যাক্টে আসে, তখনই প্রতিবারেই স্ট্রোকের সাথে, প্রতি পালসের সাথে সাথে এটা মুভ করে, এবং প্রতি পালসেই এটা নার্ভের উপরে ইরিটেট করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলা নার্ভ এক্সিটের মতো। যদি কারো যদি মাইল্ড এবং মডারেট বা মাল্টিপল স্ক্লেরোসিস থাকে, কারো স্ট্রোক হয়, কোনো রিজিয়নে কোনো ট্রমা হয়, হেড ইনজুরি হোক বা এমনি কোনো ট্রমা হোক, সার্জিক্যাল ট্রমা হোক, নার্ভ এবং ব্লাড ভেসেল কাছাকাছি চলে আসছে, এটাই হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়ার প্যাথোলজি। এবং এরকম ইলেকট্রিক শক লাইক পেইন এটার মধ্যে হয়। রুগী যখন কাছে এসে বসে, উইদিন ফিউ সেকেন্ড ডায়াগনোসিসটা হয়ে যায়। এবং এখানে এই এক্সক্লুড করতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা, সাইনাসে, নাকে, চোখে, ব্রেইনে বা অন্য কোথায়, এবং খুঁজে দেখতে হবে নার্ভের যে ডিস্ট্রিবিউশন, ওই নার্ভে যে পার্টটা এফেক্ট করলো ওইটার ওইখানে কোনো ভাস্কুলার মেলফরমেশন আছে কিনা। এটা জেনেটাস প্রিন্সিপাল বলে, এবং জেনেটা নামে এক ভদ্রলোক এটা অবজার্ভ করেছেন, এবং উনি ওটার জন্য একটা সার্জারি করে থাকেন, এটার নাম জেনেটা অপারেশন। এক্সপ্লোর করে, ওপেন করে এই এর ফাঁকে ব্লাড ভেসেল এবং নার্ভের মাঝামাঝি কিছু জেল ফোম বা মাসেল বা ফাসা গুড়িয়ে দিয়ে দিলে এরা ভালো হয়ে যায়। শুরুতেই তো আর আমরা সার্জারির কথা বলি না, সার্জারি করাও ঠিক না। এবং ইনফ্যাক্ট আমি আমার কোনো সার্জারি করার এক্সপিরিয়েন্সও নাই, কারণ আমি করি নাই। এই জন্য যে একজাক্টলি যদি ভালো না হয় বা জায়গাটা যদি খুঁজে না পাই এত ইয়ের মধ্যে, আসলে কোনো সার্জিক্যাল স্কিল ডেভেলপ করতে হলে অ্যাটলিস্ট মিনিমাম একটা, দুইটা, তিনটা সার্জারি হইলেও তো দেখতে হয়। আমি দেখিনি কখনো, সেই জন্য।
কেউ করে বলেও আমাদের দেশে জানি না। নিউরোসার্জনরা যদি কেউ করে থাকে এটা বিয়ন্ড মাই স্কোপ হতে পারে। কার্বামাজেপিন একটা নার্ভ সিডেটিভ, এটা অক্সকারবাজেপিনও আছে, এটা কার্বামাজেপিন ট্যাগরেটল নামে পাওয়া যায়। এই ওষুধটা খুব পপুলার এই রোগের ট্রিটমেন্টের জন্য। ওষুধটার একটা সাবধানতা আছে, সেটা হলো এটার জন্য স্টিভেন জনসন সিনড্রোম হয়, অর্থাৎ সমস্ত স্কিন, সমস্ত গায়ের চামড়া উঠে যেতে পারে। আরো কিছু ওষুধ আছে এখানে নাম লেখা, গাবাপেন্টিন বা অ্যামিট্রিপটাইলিন, এগুলা ইভেন অপিওইডস পর্যন্ত, মরফিন, প্যাথেডিন পর্যন্ত লাগে কারো কারো পেইন কমাতে, কিন্তু আমরা ট্যাগরেটল পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে থাকতে চাই। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া ঠিক একই ধরনেরই পেইন, কিন্তু ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ কোথায় ডিস্ট্রিবিউশন? মেইন জিনিসটা হলো টনসিল। ইউনিল্যাটারাল টনসিল রিজিয়নে, বেজ অফ দ্য টাং এবং আশপাশটা মিলিয়ে টনসিলেরও বিয়ন্ডে ওই রিজিয়নে যদি আমরা এরকম দেখি, এটাকে আমরা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া সাসপেক্ট করি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটার সাথে লং স্টাইলয়েড প্রসেসের একটা রিলেশন থাকে। স্টাইলয়েড প্রসেস যখন লং হয়, এর পাশে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ যখন হুক করে আসে, ঘুরে আসে, ওই জায়গাটার মধ্যে বেশি ইরিটেশন হয়। কখনো কখনো ওখানে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ কেটে দেওয়া বা স্টাইলয়েড প্রসেস এভালশন করে দেওয়া, এটা খুব উপকারী। সেখানেও কার্বামাজেপিন, অক্সকারবাজেপিন, ফেনিটয়েন, গাবাপেন্টিন, প্রিগাবালিন, এই সমস্ত ওষুধ অ্যান্টিডিপ্রেসেন্ট লাইক অ্যামিট্রিপটাইলিন সাথে যোগ করে দিতে হয়। কখনো কখনো বলা হয় যে লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট দিয়ে দেন, এটার মধ্যে টার্গেট ডিসেনসিটাইজড হোক, ব্যথাটা কমে যাক। এটা দুইটা কাজ করে, একটা হলো ডায়াগনোসিসটা অ্যাবসলিউটলি কনফার্ম করে, লোকেশনটা বোঝা যায়, এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ কেটে দিলে কিন্তু কোনো খুব একটা অসুবিধা নেই, সামান্য এই জায়গায় সেন্সেশন চলে গেল, কষ্টটা যে সে তুলনায় আর কি। এনিওয়ে, মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশনের কথা যেটা বললাম, যে একটা স্মল ওপেনিং করে ওখানে জেনারেটর প্রসিডিউর যেটা বললাম, এবং কিছু কিছু স্টাডি তো ওরা দেখিয়েছে যে 90% কেসে এটা এফেক্টিভ। কিন্তু আমি বললাম তো, আমি যেহেতু দেখি নাই এবং কাউকে করতে দেখি নাই, শুনি নাই, কাজে আমি এটা করি না। গামা নাইফ রেডিওথেরাপি, এই যে লোকাল অ্যানেস্থেটিক দিয়ে জায়গাটা যদি আমরা চিনতে পারি এবং ওই জায়গার মধ্যে যদি আমরা এই রেডিও সার্জারি করে থাকি, এটাকে বলে গামা নাইফ রেডিও সার্জারি। অর্থাৎ ইলেকট্রিক একটা ডিভাইস আছে, ওটার যদি আস্তে করে আমরা লোকাল অ্যানেস্থেটিক দিয়ে বা জিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে ঢুকাই দিয়ে, এটা দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করলে ওই নার্ভটা ড্যামেজ হয়ে যায়। কাজেই এরকম সার্জারি খুব সফিস্টিকেটেড সার্জারি, মনিটরিং করে করতে হয়, কিন্তু আশপাশে যে নার্ভ আছে সেই নার্ভ প্রিজার্ভ করার কথা খেয়াল করে করতে হয়। বিডিয়ান নিউরালজিয়া, এটা বিডিয়ান নার্ভ আমরা বলি যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ার যেখানে, এখানে যদি আমরা বিডিয়ান নার্ভ থাকে এবং টেরিগোপ্যালাটাইন, এখানে এটার জন্য একদম হেডেক হয়, স্পেশালি কান, ডিপ সিটেড ইয়ার পেইন, এবং এগুলা এপিসোডিকও হয়, ক্রনিকও হয়, ক্লাস্টার্ডও হয়। এবং ওষুধ কিন্তু আমাদের ওই নার্ভ সিডেটিভ যেটা আমরা ইয়ে করছিলাম, এই যে এপিসোডিক হয়, কখনো কখনো ক্রনিক হয়, কখনো কখনো ক্লাস্টার্ড হয়, কেমন টেরিগোপ্যালাটাইন নিউরালজিয়া হয়। এবং এটা আমরা টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া বা টেরিগোপ্যালাটাইন নার্ভ যদি আমরা কেটে দিই, অথবা এটাকে ইরিটেট করে কোনো নেজাল সেপ্টাল স্পার বা টার্বিনেট, হাইপারট্রফি টার্বিনেট, আমরা অনেক সময় এগুলো সেপ্টাল ডিফর্মিটি বা কেটে দিয়ে এগুলো ট্রিটমেন্ট করে থাকি। অ্যানাস্থেটিক এজেন্ট দিলে যদি ইমিডিয়েট সিমটম রিলিভ করে, তখন আমরা এই সার্জারির জন্য আমরা রিকমেন্ড করি। টেম্পোরাল আর্টারাইটিস, টেম্পোরাল আর্টারাইটিস আমরা তো জানি যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিটা, ম্যাক্সিলারি আর্টারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হলো দুটো টার্মিনাল ব্রাঞ্চ অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এখান থেকে কমন ক্যারোটিড হয়ে এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড হয়ে এক্সটার্নালটা বাইরে আসা, ফাইনালি ম্যাক্সিলারি ডিভিশনটা ভিতরের দিকে চলে যায় টেরিগোপ্যালাটাইন ফোসা হয়ে, আর স্কাল্পের এদিকে বাইরের দিকে আসে টেম্পোরাল আর্টারি। এটা একটা মিডিয়াম সাইজ আর্টারি। একই সাইজের আর্টারি এগুলাকে জায়ান্ট সেল আর্টারাইটিস হয়। এগুলো ওয়ালের মধ্যে জায়ান্ট সেল মানে হলো প্যাগোসাইটিক সেলস, মাল্টিনিউক্লিয়েটেড সেলস। এই আর্টারির অনেক সময় আমরা অনেক বড় আর্টারি কর্ডের মতো হাতের মধ্যে লাগে, এবং বলতে থাকে যেদিকে একদম অনেক ব্যথা উঠে, পিরিয়ডিক হয়। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি
ইনফ্রাস্ট্রাকচারাল, তারপরে মরাল যে আছি, যেখানে আমাদের মানুষের যে স্ট্রাকচার সারা দেশে, এগুলোর মধ্যে গবেষণা করার মতো ম্যাটেরিয়াল প্রচুর, কিন্তু সিস্টেম ডেভেলপ করাটা একটু কঠিন আছে। আর সবাই মনে করে যে আমাদের মতো ক্লিনিশিয়ান যারা, তারা গবেষণা করে, গবেষণা ক্লিনিশিয়ানরা করে না। ক্লিনিশিয়ানদের সাথে, গবেষকদের সাথে মিলে একসাথে রিসার্চ ওয়ার্কার আছে, ওদের সাথে মিলে করতে হয় এবং ওদেরকে ফান্ডিং করতে হয় বিভিন্ন। আমাদের দেশে এই সিস্টেম বিন্দু মাত্র নাই, জিরো লেভেলে এখন। যেটুকু গবেষণা হচ্ছে এটুকু ক্লিনিশিয়ানরা ডাটাবেজ নিজেরা ইয়ে করে যেটুকু করে ওইটুকু গবেষণায় নিয়ে। এই সিমটম হেডেক, লো গ্রেড ফিভার, ওই যে টেম্পোরাল আর্টারাইটিস হয় যে সোয়েটিং, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, জেনারেল ম্যানেজ। টেম্পোরাল আর্টারাইটিস কিন্তু খুব সিভিয়ারলি পেইনফুল একটা কন্ডিশন। স্পেসিফিক সিমটম, ক্লডিকেশন অফ জ, ক্লডিকেশন মানে অল্প একটু চাবানোর পরে দুর্বল হয়ে যাওয়া, যা। এবং ওই যে আমরা ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন, হাঁটতে গেলে একটু একটু করে খোঁড়ায়, এরকম আমরা পড়েছি বার্জাস ডিজিজে বা ইয়াতে, এরকম ক্লডিকেশন কথাটা ওখান থেকে আসছে। Engorged tendal vessel, specific symptoms in the advanced stage দেখা যায়। পোলিয়ার্টাইটিস নোডোসা থেকে এটা থেকে ডিফারেন্সিয়েট করতে হয়। ট্রিটমেন্ট আসলে এগুলাতে লং টার্ম স্টেরয়েড দিয়ে দিতে হয়, পরে পরে আস্তে আস্তে কমাতে হয়, বাড়াতে হয়। কখনো কখনো সাইটোটক্সিক ড্রাগের মতো ওষুধ হয়ে যেতে হয়, পেন এবং মেথোট্রেক্সেট এগুলো পর্যন্ত লাগে, সাইক্লোফসফামাইড। এগুলা নিউরোফিজিশিয়ানরা খুব অ্যাডভান্স স্টেজে এই সমস্ত ওষুধ দেয়। আমরা ডায়াগনোসিস করে কখনো কখনো স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য নিউরোফিজিশিয়ানদের কাছে পাঠিয়ে দিই। অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন, অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন নামেই বোঝা যায় এটা অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন। এটা ক্রনিক ফেশিয়াল পেইন, কখনো অ্যাকিউট এপিসোড হয়। এবং এই যে ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন হলে যেমন একটা নার্ভে হবে, দুইটা নার্ভ হলে দুইটা নার্ভে মাঝামাঝি হচ্ছে, বা শুধু নাকের মধ্যে হচ্ছে, শুধু ফেসের মধ্যে হচ্ছে, কোনো জায়গায় শুধু কপালের এক সামনের দিকে হচ্ছে, কোনো মানে টিপিক্যাল কোনো ডিজিজগুলো যেগুলো রিকগনাইজ, তাদের সাথে কোনো মিল না থাকাতে আমরা এটাকে অ্যাটিপিক্যাল পেইন বলি। গ্লোবালি অ্যাকসেপ্টেড কোনো ডেফিনিশন নাই যে অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন আমরা কাকে বলবো। কাজেই এই অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন আমরা যখন দেখবো যে আমাদের কোনো ফর্মুলাতে পড়ে না, কোনো ইটিওলজিও পাওয়া যায় না, সেজন্য এরকম একটা ডায়াগনোসিস এখনো রয়ে গেছে। ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন, ওরা পারসিস্টেন্ট ইডিওপ্যাথিক ফেশিয়াল পেইন এরকম একটা শব্দ ইউজ করলেন সবকিছু মেলানোর জন্য। আসলে ওই আমাদের সেই ট্যাগ্রেটল বা ক্লোরোপ্রানাজিন মেলিয়েট, সাথে অ্যান্টিসাইকোটিক রাদার সিডেটিভ ড্রাগস, এগুলো দিয়েই ট্রিটমেন্ট করতে হয়। অ্যানালজেসিক, অ্যান্টিডিপ্রেসেন্টস, কখনো মাসেল রিল্যাক্সেন্টস, গাবাপেন্টিন, এ সমস্ত ওষুধ দিয়ে আমাদেরকে। কাজেই আমরা যে জিনিসটা এখানে আজকের ক্লাসে আমরা হেডেক নিয়ে, হেডেক ইন ইএনটি, এটা নিয়ে কথা বললাম। আমি যে জিনিসগুলা মেনশন করি নাই, যেমন কানের রোগে অনেক হেডেক হয়, নাকের রোগে অনেক হেডেক হয়, চোখের রোগে অনেক হেডেক হয়, দাঁতের রোগে অনেক হেডেক হয়, প্যারিংসেল অ্যারিংসের রোগে হেডেক হয়, থাইরয়েডের রোগেও হেডেক হয়, মাথার এক্সট্রাক্রেনিয়াল ইন্টারক্রেনিয়াল হেডেক হয়। কিন্তু আমি আজকে যে কথাগুলোর জন্য মেইনলি এ করলাম, সেগুলো হলো মেইনলি যেই ডেফিনিট কারণ কোথাও না পাওয়া যে গেলে যেই হেডেক গুলো হয়, এবং ডেফিনিট কোনো ফরম্যাটে না পড়লে, তাহলে যে অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন এবং এই যে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কথা বললাম, বা গ্লোসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়ার কথা বললাম, বিডিয়ান নিউরালজিয়ার কথা বললাম, বিডিয়ান নিউরোক্টমি, বিডিয়ান নার্ভ কেটে দিলে বা ইয়ে করলে, বা এরকম যেই হেডেক গুলা খুব কমন, যেটা তার মধ্যে মাইগ্রেন। এবং আমি আমার এক্সপেরিয়েন্স হলো যে আমরা মাইগ্রেনের পেশেন্টকে ভালোভাবে চিকিৎসা করতে পারি না, এবং চিকিৎসা করতে অনেকে চায় না, বিকজ এদেরকে সিম্পেথি দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, কাউন্সিলিং করতে হবে। আমি মনে করি প্রপার কাউন্সিলিং, একটা ওষুধ আমি যাই দিলাম,
একটা এই ধরনের পেইনের পেশেন্টের জন্য, কারণ ওষুধ তো কয়েকটাই এবং এগুলা সবাই দিবে, কিন্তু প্রপার কাউন্সিলিং পেশেন্টকে এটা সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেওয়া যে এটা একটা সাধারণ রোগ, কষ্টটা ভীষণ এবং এমন কষ্ট হয় যে মানুষ, কাজেই কষ্টটা আসার আগেই ওষুধ খেয়ে এটা কন্ট্রোল করে নিতে হবে। এই যে আমরা এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা যদি আমরা ঠিক মতো করে থাকি তাহলে এই পেশেন্টটা শান্তিও পায়, ভালোও থাকে। আমি ইএনটি সার্জন, আমার কাছে যখন মাইগ্রেনের পেশেন্ট আসে আমরা অনেক অ্যাটেনশন দিয়ে অনেকক্ষণ পর্যন্ত দেখার পরও দেখি এনাদের কষ্টের কারণে এই পেশেন্টরা আমাদের অনেক বেশি সময় নেয় এবং আমাদের তো পেশেন্টের সিরিয়াল থাকে, মানুষকে দেখে বিদায় করতে হয়। এই বাস্তবতার মধ্যেই কিন্তু আমরা পেশেন্টকে বুঝিয়ে দিতে চেষ্টা করি এবং মাইগ্রেনের পেশেন্টদেরকে আমার একটা ধারণা, আমাদের অন্যান্য মানে ফিজিশিয়ানরা যারাই হেডেকের এই ট্রিটমেন্ট করেন ওনারা যথেষ্ট টাইম দিতে চান না, টাইম দিতে পারেও না। আমরা যারা ইএনটি সার্জন আমরা সার্জিক্যাল পেশেন্টকে ভালো করে বুঝিয়ে টুজিয়ে দিতে ওগুলোতে সময় বেশি আমরা স্পেন্ড করে থাকি, কিন্তু এই ক্লিনিক্যাল এই পেশেন্টদেরকে বেশি সময় দিতে অনেকেই, যার কারণে আমরা দেখেছি অনেক সময় পেশেন্ট এসে অনেকের নামেই বলে যে আমাকে সময় দেয় না, এ করে না, এগুলোতে কিছু কিছু পেশেন্ট আছে ওনাদেরকে অনেক সময় দেওয়ার পরেও তারা ডিসস্যাটিসফাইড থাকে এবং এক কথা রিপিটেডলি বলতে থাকে, যে কথাটা বুঝিয়ে দেওয়ার পরও আবার বলতে থাকে। আবার কিছু লোক আছে সিম্পেথি দেখে অনেক সময় অনেক টাইম নিয়েও স্যাটিসফাইড হয় না। মানুষের বিভিন্ন প্রকারভেদ আছে। রোগী দেখানোর যিনি দেখবেন ওনার যেমন কাউন্সেলিং করার জন্য বা বোঝানোর জন্য খুব আগ্রহ থাকবে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বুঝিয়ে দিবে, যিনি রিসিভ করছেন, যিনি বুঝছেন পেশেন্টকেও কিন্তু যথেষ্ট অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝে নেওয়া দরকার। একই জিনিস একবার দুইবার তিনবার বুঝার পরেও বলতে থাকলে তখন অথবা সঙ্গে সঙ্গে যদি উনি যদি বলেন যে আমি এই জিনিসটা বুঝতে পারি না, এটা খুব ভালো, কিন্তু ওনারা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আগের থেকে আবার প্রথম কথা থেকে যখন শুরু করে তখন ফিজিশিয়ানদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আমি এইটুকু খেয়াল রেখে সবাইকে এই পেশেন্টকে সিম্পিথি দিয়ে প্রপার কাউন্সিলিং করে ট্রিটমেন্ট করার জন্য পরামর্শ দেব। আমি নিজে চেষ্টা করি, আমি জানি সবাইকে আমিও স্যাটিসফাই করতে পারি না, অনেক ফ্যাক্টর থাকে এর মধ্যে। তো আজকে এই হেডেক নিয়ে এটুকুই কথা বললাম, আর নেক্সট টাইম অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।